আমাদের পরিকল্পনা কমিশন আছে, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় আছে, সব কিছুই আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের প্রেক্ষিত যেগুলো, অর্থনৈতিক প্রেক্ষিত যেগুলো, আমরা এখন 2021 সালের স্বপ্ন দেখি, আমরা 2030 সালের স্বপ্ন দেখি, আমরা 2041 সালের স্বপ্ন দেখি, আমরা 100 বছরের পরিকল্পনায় আমরা আসছি। আমরা ব্লু ইকোনমির কথা বলতেছি, আমরা সমুদ্র বিজয় করেছি, ইটস গুড। ব্লু ইকোনমির কথা বলেছি। আমরা কি ব্লু ইকোনমির জন্য আজ পর্যন্ত কিছু করতে পেরেছি? কোনো পরিকল্পনা আমাদের আছে? 100 বছরের অর্থনীতিতে আমাদের কি পরিকল্পনা আছে? 30 বছরের অর্থনীতিতে কি পরিকল্পনা, আগামী 40 এর বিষয়ে আমাদের কি পরিকল্পনা? এইগুলো ভিজিবল হতে হবে, এগুলো ডিস্টিংক্ট হতে হবে, এগুলো পরিকল্পিত হতে হবে। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আর মাত্র একদিন পর নতুন একটি বছর এবং গোটা পৃথিবী বিদায় জানাবে এমন একটা বছরকে, যে বছর পৃথিবী এর আগে গোটা পৃথিবী একসঙ্গে এত খারাপ বছর, এত দুঃসময়, এত কঠিন সময় পৃথিবী এর আগে দেখেনি। একটা ছোট্ট অণুজীব সমস্ত কিছুকে ওলট পালট করে দিয়েছে। পৃথিবীর ধ্যান ধারণা, বিশ্ব ব্যবস্থা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, কূটনীতি, প্রতিটি মানুষকে স্বাস্থ্য চিন্তা এবং মৃত্যু চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। ভূ রাজনীতিতে আমূল পরিবর্তন আনবার চেষ্টা করেছে এই কোভিড-19 সময়কাল। উত্তেজনা, অস্থিরতা সবটাই ছিল এবং সেটি বাংলাদেশেও ছিল, বাংলাদেশেও তার বাইরে নয়। এবং গত কয়েক বছর ধরে গোটা পৃথিবীর রাজনীতিতে পরিবর্তন ঘটতে শুরু করেছে নেতিবাচক। আমরা সেটি রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে, রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে শুনছি। গণতন্ত্রের সংকট, মানবাধিকারের সংকট, আইনের শাসনের সংকট, এইসব সংকটের কথা আমরা শুনেছি। এবং আমরা এও দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে নির্বাচনের সংকট। এবং সেই সব সংকট এর সঙ্গে যুক্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী জনতুষ্টির বিস্তার। সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি আমরা, সেটি আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের 2020 সালে হয়ে যাওয়া নির্বাচন, সেখানটাতে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই জাগিয়েছে। কতটা পরিবর্তন হবে এবং কোভিড আসলে কবে আমাদের কাছ থেকে বিদায় নেবে, ভ্যাকসিন আসবে করছে, কিন্তু আদৌ আসবে কবে এবং এসে সেটা কতটা মানুষকে পরিত্রাণ দিতে পারবে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। মূলত আজকের এই তৃতীয় মাত্রায় আমরা 2020 সালের সালতামামি করবার চেষ্টা করব, প্রধানত দৃষ্টি দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে, তারপরে সময় এবং সুযোগ পেলে আঞ্চলিক পরিমণ্ডলের দিকে এবং বিশ্ব রাজনীতির দিক থেকেও। এবং 2021 সালকে আসলে আমরা কেমন দেখতে চাই এবং যেভাবে দেখতে চাই তার জন্য কি করা উচিত, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য দুজন বিশিষ্ট জন আমাদের সঙ্গে তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে ঢাকার বাড়িধারার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় একজন সাংবাদিক, সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, এবং আমাদের সঙ্গে ঢাকার মহাখালী ডিওএসএস-এর বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অনেক ঘটনা, অনেক নাটক, অনেক অনিশ্চয়তা, তারপরও 2020 সাল একেবারে শেষ প্রান্তে আমরা কেমন গেল বলে মনে হচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য এবং বিশ্বের জন্য? মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের 2020 সালটা শুরু হয়েছিল খুব আশা জাগা নিয়ে একটা সময় ছিল। মানুষ আনন্দের সাথে বাজি ফুটিয়ে 2020 সালকে স্বাগত জানিয়েছিল, কিন্তু সেই 2020 সাল আসতে না আসতে 2-3 মাসের মধ্যেই সবকিছু স্থবির হয়ে গেল। এবং এই যে বিশ্বে দুইটি বড় ঘটনা আমি উল্লেখ করতে চাই 2020 সালে। একটি হলো করোনা ভাইরাস, আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এই দুটাই একেবারে আমাদের মূলে আঘাত করেছে। করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব স্থবির হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে।
এবং এটা এটা কোথায় যে শেষ হবে এখনো বোঝা যাচ্ছে না। এটা যে নতুন ঘটনা তা নয়, এরকম ঘটনা বিশ্বে আগেও ঘটেছে। যেমন চতুর্দশ শতাব্দীতে প্লেগে পৃথিবীর 1/4 মানুষ মৃত্যুবরণ করেছিল। 2018 2019 1918 স্প্যানিশ ফ্লুতে 5 কোটি লোক মারা গিয়েছিল এবং অনেক লোক আক্রান্ত হয়েছিল। কাজে এটা নতুন না হলেও এবারের এটা সর্বগ্রাসী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় ঘটনা আর ঘটে নাই। তো সেদিক থেকে এই করোনা ভাইরাস সারা বিশ্বে এমন কিছু করোনা ভাইরাস এমন কিছু সাইড এফেক্ট তৈরি করেছে যেটার ফলে আজকে আমি দেখছিলাম যে 400 কোটি লোক পৃথিবীতে বেকারত্বের দিকে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ কি, তারা কি করবে কেউ বলতে পারছে না। আমাদের সামনে মৃত্যুর এইখানে 17.5 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে, 8 কোটি লোক সারা বিশ্বে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে সেদিক থেকে অনেকটা স্বস্তির মধ্যে, কারণ অতটা ব্যাপকতা লাভ করে নাই, যদিও মানুষের জীবন তছনছ হয়ে গেছে, অনেক লোক বেকার হয়ে গেছে, তারপরেও বাংলাদেশ অনেকের থেকে, অনেক দেশ থেকে একটু ভালোই আছে। তো এটা গেল করোনার দিক, প্যান্ডেমিকের দিক, বিশ্ব মহামারী। দ্বিতীয়ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ট্রাম্প সাহেব এমন একটি অবস্থার মধ্যে নিয়ে গেল, একটা হলো মানুষ জাতিগত বিভাজন সৃষ্টি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সৃষ্টি করেছে এবং সেটার ঢেউ সারা বিশ্বে লেগেছে। দ্বিতীয়ত হলো গণতন্ত্র হুমকির মুখে তিনি ফেলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে যে ঘটনা ঘটছে এটা অভাবনীয় একটি ঘটনা, এবং নির্বাচন যদি ঠিক মতো ক্ষমতা হস্তান্তর যদি না হয়, এখন পর্যন্ত যে উত্তেজনা আছে, তাহলে গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা কি ভেঙে পড়বে? কমিউনিজমের মতো কি গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙে পড়বে? এই দুইটি ঘটনা 2020 সালে একেবারে সারা বিশ্ব ব্যবস্থাকে মূলে নাড়া দিয়েছে। তার মধ্যে সাইড এফেক্ট কত সাইড এফেক্ট আছে। আপনি প্যান্ডেমিকের সাইড এফেক্ট, আমাদের বাচ্চারা একটা একাডেমিক ইয়ার তারা স্কুলে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা লেখাপড়া করতে পারে নাই, তাদেরকে অটো পাস দেওয়া হয়েছে। এটার ইম্প্যাক্ট যে ভবিষ্যতে কত সুদূর প্রসারী হবে এটা অনুমেয়। দ্বিতীয়ত বেকারত্বের কথা তো আমি বললাম, এবং বিশ্ব যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি একেবারেই কলাপস করে গেছে, প্লেন চলে না, এখনো অনেক দেশে আসা যাওয়া বন্ধ। এই অবস্থার মধ্যে বিশ্ব একটা আতঙ্কের মধ্যে বসবাস করছে, মানুষ একটা আতঙ্কের মধ্যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনাটা এইটা আরো মানুষকে ভাবিয়ে তুলছে, কোথায় যে আমাদের রাজনীতি শেষ হবে, কোথায় যে আমাদের রাজনৈতিক, যেটা আপনি বলেছেন আপনার বক্তব্যে, যে গণতন্ত্রের কি ভবিষ্যৎ, জবাবদিহিতার কি ভবিষ্যৎ, গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার কি ভবিষ্যৎ, এটা নিয়ে তো সবাই চিন্তিত। এবং বিশ্বে অর্থনীতি যেমন ভেঙে পড়েছে, রাজনীতিতেও এই ঢেউ লাগতে পারে যদি বেকারত্বের হার বেড়ে যায়। সেদিক থেকে বাংলাদেশের একটা ভালো খবর যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $4,200 কোটি উন্নীত হয়েছে। এটা খুবই আশার কথা। কিন্তু
এবং আমাদের দেশের ভিতরে যমুনা, পদ্মা পদ্মা সেতু দৃশ্যমান, এবং আশা করা যাচ্ছে আগামী বছর পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলবে। আমাদের আমাদের অন্যান্য মেগা প্রজেক্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ডিপ সি পোর্ট, এগুলি নিয়ে আমাদের আশা জাগা নিয়ে কিছু ঘটনা আছে। যদিও অনেক লোক বেকার হয়েছে, অনেক লোক চাকরি হারিয়েছে, কারণ সার্ভিস সেক্টর এমন ভাবে আক্রান্ত হয়েছে। সার্ভিস সেক্টর যেমন ধরেন ট্যুরিজম, আমাদের এভিয়েশন, ট্রান্সপোর্ট বিজনেস, এগুলি কিন্তু মানে একেবারে গড়ে দাঁড়াতে পারছে না, এখন চেষ্টা করছে, কিন্তু কতদিনে পারবে এই মুহূর্তে বলা যাবে না। তো এই গোটা অবস্থাটাই হলো এটা 2020 একটা আতঙ্কের বছর, কিন্তু ভবিষ্যৎ একটা সিলভার লাইনিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যাকসিন নিয়ে কথাবার্তা হচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা মানে অলরেডি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমরা কখন পাবো, জানুয়ারিতে পাবো না ফেব্রুয়ারিতে পাবো, হয়তো পেয়ে যাব। আমরা পাইলে সেটার ফলাফল কি হবে আমরা এখনো জানি না, তবে এটা একটা আশার কথা। আমরা এই আশা নিয়ে আমরা 2021 সাল শুরু করতে চাই। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর সাখাওয়াত হোসেন, এই একই বিষয়ে জি, আপনি সম্পূর্ণ একমত হলে আর কোনো ভিন্ন কিছু যোগ করবার না থাকলে আমি অন্যদিকে যেতে পারি। না, এই করোনা নিয়ে রিয়াজ সাহেব যেটা বলেছেন তার উপর তো আর কিছু নেই বলার। তবে এখানে একটি জিনিস যেটা বাংলাদেশের, যা আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে করোনা বিষয়টি যখন আমরা প্রথমে উহানে থেকে শুনতে পারলাম গত বছরের ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিক থেকে, তখন কিন্তু আমরা কোনো প্রিকশন বা আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ বলে দেখিনি। যদিও উহান থেকে আমাদের অনেক বাঙালি ছাত্রছাত্রীরা কিন্তু তারা বিবরণ দিচ্ছিল যে কিভাবে উহানে ম্যানেজ করা হচ্ছে এটাকে। ওখানকার গবেষকরা যেভাবে বের করেছিল, আইসোলেশন রাখা হয়েছিল, এগুলো কিন্তু তখন শুরু থেকে বলা হয়েছে। তো আমরা শুধু আমরা নয়, পৃথিবীর বিশ্বের অনেক দেশেই বিষয়টিকে ধরতে পারেনি, এবং অনেকেই ভেবেছিল যে এটা হয়তো চায়নার ভিতরেই থাকবে, এটা হয়তো বের হবে না, সংক্রমণ ওরকম হবে না। এবং আমার মনে হচ্ছে যে আমরা প্রথম দিকে সেরকম ভাবে দেখেছিলাম, কারণ প্রথম দিকে যদিও এটা সরকার অনেক জাঁকজমকপূর্ণ অবস্থায় আমাদের মুজিব বর্ষ এবং স্বাধীনতার 50 বছর উদযাপনের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো নিয়ে আমার মনে হয় যে সবাই ব্যস্ত ছিল, যে কারণে আমরা অপারেশনটা দেখিনি। যখন 17 মার্চ বোধহয় প্রথম ডিটেকশন হলো এবং এই দ্রুত ছড়ানো শুরু করলো, তখন আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেটা এতগুলো বছর, গত 50 বছর আমরা স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে অনেক কথা শুনে এসেছি, অনেক কথা বলে এসেছি। এই ব্যবস্থাপনায় বহুবার আপনার কারাপশনের বিষয়টি আন্তর্জাতিকভাবে উঠে এসেছিল। হসপিটালগুলোর অবস্থা, হসপিটাল তৈরি হচ্ছে এই সরকারের সময়, অনেক রিমোট জায়গাতে ক্লিনিক হসপিটাল হয়েছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যে এরকম দুরূহ অবস্থার মধ্যে ছিল, হসপিটালগুলো যে ইনঅ্যাডিকুয়েট ছিল, হসপিটালগুলোতে এই ধরনের রোগীকে শুশ্রূষা দেওয়ার ব্যাপারে এমনকি বেডও ছিল না, আইসিইউ সব হাসপাতালে ছিল না, ভেন্টিলেটর সমস্যা ছিল। এই সবকিছু মিলিয়ে আমি যে দেখি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এক ধরনের একটা হজবরলের মধ্যে ছিল, যেটা অবশ্যই এটা শুধু আমাদের কথা নয়, পরবর্তী পর্যায়ে সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছে, যে কারণে স্বাস্থ্য পরিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রচুর রদবদল হয়েছে, বিশেষ করে কর্মকর্তা পর্যায়ে। কাজেই আমরা স্বাস্থ্য আপনার মন্ত্রণালয় বা গণস্বাস্থ্য বিষয়েতে আমরা কিন্তু সচেতন মোটেও ছিলাম না।
যদিও পরবর্তী পর্যায়ে এখন বলা যায় অনেকটা গুছিয়ে আনা হয়েছে, তারপরেও অনেক কিছু এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে আমরা যদি শুরু থেকে ম্যানেজ করতে পারতাম তাহলে হয়তো আমাদের এখানে আরো কম ক্ষয়ক্ষতি হতো। তারপরে বলবো যে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায়, পার্শ্ববর্তী দেশের তুলনায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। দ্বিতীয় জিনিস যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ, প্রথম দিকে আমাদের ইকোনমির উপরে দারুণ একটা চাপ আসছিল, কারণ লকডাউনের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল এবং আমাদের তো একটাই মানে রেডিমেড গার্মেন্ট, সেটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের বাকি সার্ভিসগুলো বন্ধ, ডিপেন্ডেন্ট, কাজে সেগুলো প্রায় বন্ধই হয়ে গেছিল। সেই জায়গাতে আমার মনে হয় যে সরকার একটা বড় ধরনের রিস্ক নিয়েছে এবং দ্যাট রিস্ক, বা আমি যদি বলি গ্যাম্বল, দ্যাট গ্যাম্বল হ্যাজ পেইড অফ। আমরা যেরকম ভেবেছিলাম যে না জানি এই লকডাউন উঠালে রাস্তায় রাস্তায় হয়তো আমরা দেখবো যে মানুষ পড়ে আছে, নিজেদের কি হয়তো আমরা জানি না, এখনো অবশ্য এরকম অনিশ্চয়তার মধ্যে, কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি। সেটা আল্লাহর রহমত বলেন, অথবা নেচারের জন্য বলেন, অথবা আমাদের দেশের আবহাওয়ার জন্য বলেন, সাধারণ মানুষের রেজিস্ট্যান্সের বোঝা যাচ্ছে যে তাদের রেজিস্ট্যান্স যথেষ্ট আছে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ। কাজে এই দিক থেকে আমাদের ইকোনমিটা প্রথম 3 মাস একটু স্থবির হলো, পরে কিন্তু এটা পিকড আপ, এবং যেটা কারণে আমরা দেখেছি যে আপনার ফোরকাস্ট ছিল আইএমএফ এর এবং আদারদের, যে বাংলাদেশের প্রবৃদ্ধি, বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট মাচ মোর দেন এনি কান্ট্রি ইন সাউথ এশিয়া। এটা কিন্তু আপনি জানেন যে পার ক্যাপিটা ইনকামের যে হিসাবে আসছিল অনেক হইচই হয়েছে। এখন বলা যায় যে এই প্যান্ডেমিকের মধ্যেও, যেখানে অনেক ইউরোপিয়ান দেশ এবং অনেক সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যেখানে ইকোনমি অবস্থা খুব বেশি সুবিধাজনক নয়, এমনকি আমরা যদি উদাহরণ দিই, ভারতের উদাহরণ দিই, সেখানে এমন একেবারেই সুবিধাজনক নয়, সেখানে আমরা মাশাআল্লাহ আমাদের ইকোনমিক গ্রোথটা কিন্তু ভালো থেকেছে, ভালো হয়েছে, যেটা রিয়াজ সাহেব বলেছেন। একই সাথে বিদেশে যে শ্রমিক, তাদের উপরে খুব বেশি একটা এফেক্ট পড়েনি, কিছু পড়েছে, খুব বেশি একটা এফেক্ট পড়েনি। এই সব মিলিয়ে আমি যদি বলি যে এই প্যান্ডেমিকে এবছর যদিও আমাদের জীবনযাত্রা সীমিত হয়েছে, রেস্ট্রিক্টেড হয়েছে, এখনো রেস্ট্রিক্টেড রয়েছে, এবং এই প্যান্ডেমিকে যে ক্ষতি হচ্ছে না তা নয়, আমরা অনেক বরেণ্য ব্যক্তিদের উই হ্যাভ লস্ট এই সময়টিতে। অনেক অনেক আমার নিজস্ব ক্লোজ কলিগদেরকে আমরা লুজ করেছি, আজকেও এরকম ধরনের খবর পেয়েছি। তো এগুলো দুঃখজনক, এবং জীবনযাত্রা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেটা যদি আপনি জি। দেখেন এক বছরে। তো কাজে আমি যদি বলি যে পুরো প্যান্ডেমিকে বাংলাদেশের উপরে নেতিবাচক প্রভাব যেরকম পড়েছে, কিছু কিছু ইতিবাচক বিষয়ও কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। কাজে ওভারঅল বিশ্বে যে ধরনের মহামারী আকার আমরা দেখেছি, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেখান থেকে আমরা মনে হয় যে আমরা একটু বেটার আছি। আমি আই এম শিওর যে আগামী বছরে, বলা হচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত হতে থাকবে টিকা বা ইনজেকশন না আসা পর্যন্ত। আই এম শিওর দ্যাট গভর্নমেন্ট হ্যাজ টু টেক মোর প্রিকশন, এবং এই ইনজেকশন এবং টিকা যেটাই হোক, এটা যাতে আপনার উইদাউট এনি কনফিউশন, কেয়াস, এটা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সেই ব্যবস্থা করলে আমার মনে হয় যে আগামী বছর আমরা তো আর একটু ভালো দিক দেখতে পারি। আমি আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাইবো যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, নিরাপত্তা ইস্যুতে, এবং এখনকার রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের অনেকটাই অর্থনীতি কেন্দ্রিক, সেখানটাতে আপনারা কি ধরনের পরিস্থিতি দেখেন আগামী বছরটিতে, এবং সেই জায়গায় বাংলাদেশের পরিস্থিতি, বা বাংলাদেশ কোথায় অবস্থান করবে, বাংলাদেশের কৌশল কি হবে, বা বাংলাদেশ যে কৌশল নিয়ে চলছে সেটা কতটা কার্যকর থাকবে বলে মনে করেন? মিস্টার আহমেদ যদি শুরু করেন, রিয়াজউদ্দিন আহমেদ। জি, আপনি দেখেছেন, একটা ফোরকাস্ট দেখেছেন যে 2028 সালে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। বিশ্বের 1 নম্বর অর্থনীতি হবে চীন।
সেই চীনের পাশে আমাদের অবস্থান, এবং দক্ষিণ এশিয়ার অন্যরাও চীনের পাশেই আছে, এবং ভারত হবে তৃতীয় বৃহত্তম ইকোনমি পৃথিবীতে ওই সময়টায়। তো এই অবস্থার মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে পারলে আমরা কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছি যে আমরা এটার বেনিফিটটা আমরা পাবো। আমরা চীন থেকে বেনিফিট পাবো, ভারত থেকে বেনিফিট পাবো। তো বিশ্বের 1 নম্বর এবং 3 নম্বর অর্থনীতির বেনিফিট যদি ট্রিকল ডাউন করে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। এবং সেইটাকে ওই সুবিধাটা নেওয়ার জন্য বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমাদের দেখেন, এই যে প্যান্ডেমিকের সময়ে সাখাওয়াত ভাই বলছেন অনেক অ্যাচিভমেন্ট আমাদের আছে, আমরা বলতে পারি যে আছে মোটামুটি ভালো, কিন্তু আমরা কি দুর্নীতির দিকটা ভালো করে দেখেছি? কি ধরনের নতুন নতুন দুর্নীতির আলামত বেরিয়ে আসছে, ক্যাসিনো কাণ্ড বেরিয়ে আসছে। এই যে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল, এবং এখনো কিন্তু ঠিক হয় না। স্বাস্থ্য ব্যবস্থাকে আরো যোগোপযোগী করতে হবে। তো এইটা এর মূল কারণ, মূল ডায়াগনোসিস হলো যে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতার অভাবেই এই করাপশন বেড়ে যাচ্ছে, নারী ধর্ষণ বেড়ে যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক যে আমাদের সামাজিক অস্থিরতা বেড়ে গেছে, মানুষ ধৈর্যহারা হয়ে গেছে। আপনি দেখেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কি হচ্ছে, কি বুড়িগঙ্গাতে বঙ্গবন্ধুকে ফেলে দিবে, এটা চিন্তা করা যায়? এবং এটা কিন্তু কেমন করে যেন সরকার এটা চুপ করে হজম করে নিচ্ছে। এটা তো হওয়া উচিত না। এই সাম্প্রদায়িক রাজনীতি উস্কানি এখানে হচ্ছে, এবং এটা দক্ষিণ এশিয়ার পুরো রাজনীতিতে এটার প্রভাব পড়বে এসে বাংলাদেশের উপরে। কিন্তু বাংলাদেশের একটা জিনিস হলো যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইন্ডিকেটর এবং অর্থনৈতিক ইন্ডিকেটরে বাংলাদেশ কিন্তু ভালো অবস্থানে আছে, কিন্তু সেই ভালো অবস্থানটাকে আরো ভালো করার জন্য যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জবাবদিহিতা, এইটাকে আরো 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 জোরদার করতে হবে। এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এটাকে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি কিছুই না করা হয়, যেমন ধরেন পার্লামেন্টে জবাবদিহিতার অভাব আছে, এটা সবাই জানে। আমাদের এফেক্টিভ কোনো বিরোধী দল নাই, এবং আজকে যিনি পার্লামেন্টের ডেপুটি বিরোধী দলের ডেপুটি লিডার জি এম কাদের সাহেব বলেছেন যে এখানে আমলারা দেশ চালাচ্ছে, রাজনীতিবিদদের কোনো ভূমিকা নাই। এটা যদি হয় তাহলে তো খুবই দুশ্চিন্তার কথা। এই ব্যাপারটা আমার মনে হয় ভেবে দেখা দরকার। আমরা জানি যে এটা হচ্ছে, রাজনীতিবিদদের থেকে আমলারা প্রাধান্য পাচ্ছে, এবং যখন ডিস্ট্রিক্টের মনিটরিং এর দায়িত্ব যখন সেক্রেটারিদের দেওয়া হয়, তখন এমপিদের কি রোল, এখানে মিনিস্টার সাহেবদের কি রোল, বা অন্যান্য জনপ্রতিনিধি যাদের সংখ্যা প্রায় ৬২,০০০, তাদের রোলটা কি? তারা কি এই মানে আমলাতন্ত্রের অধীনে কাজ করতে হবে? তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কোথায় থাকলো? গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি কোথায় হলো? এই জিনিসটা আমার মনে হয় ভেবে দেখা দরকার। নতুন বছরে এই জিনিসটা চিন্তা করতে হবে। আর আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে আমরা ব্যাংককে, আমরা থাইল্যান্ডের দিকে তাকাই না কেন, ক্যাম্বোডিয়ার দিকে তাকাই না কেন, ভিয়েতনামের দিকে তাকাই না কেন? তারা কিভাবে ম্যানেজ করেছে? তারা তো
সিঙ্গাপুরে এই মুহূর্তে জিরো এফেক্টেড জি এফেক্টেড। কাজে এইগুলি কিন্তু আমাদের নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছে, একা কাজ করলে তো হবে না, টিম ওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়ে সবাইকে ইনভলভ করে, জনপ্রতিনিধিদের ইনভলভ করে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্তিশালী করে সামনে এগিয়ে গেলে আগামী বছরটা আরো ভালো হবে বলে আমার ধারণা। জি এবং এই যে ভ্যাকসিন নিয়ে নানান রকম কথাবার্তা শুরু হয়েছে অলরেডি, এবং ভ্যাকসিন কত লোক নেবে, কে পাবে কে পাবে না, এইগুলি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী গতকালকে একটা কথা বলেছে, সেটাকে বাস্তবায়িত করার কি ব্যবস্থা সেটা আমরা শুনি নাই। আমাকে অনেকে বলেছিল, সাখাওয়াত ভাই বলতে পারবেন, সেনাবাহিনীর মধ্যে বোধহয় একটা অ্যাম্বুলেন্স ইউনিট আছে একটা, যারা এইসব মানে ইপিআই কাজগুলি করে, এইসব টিকাদান, এবং তাদের ম্যানেজমেন্ট খুব ভালো, সেটাকে চিন্তা করে দেখা যেতে পারে। তো আমার মনে হয় আগামী বছরের জন্য আমাদের তৈরি হতে হবে, এবং এই যে আমাদের ছেলেদের স্কুল লেখাপড়া বন্ধ, এটা নিয়ে খুব মানে গভীরভাবে চিন্তা করতে হবে। ধন্যবাদ মিস্টার আহমেদ। জেনারেল হোসেন, আপনি শুনছিলেন, এবং দক্ষিণ এশিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ দেশেরও অনেকগুলো প্রসঙ্গ টেনে এনেছেন। তো আমি যেটি দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ইস্যু, অর্থনীতি সব মিলিয়ে বাংলাদেশ, সেই প্রসঙ্গেই আপনার একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে শুনতে চাইব, এবং একজন প্রাক্তন নির্বাচন কমিশনার হিসেবে বছরের আলোচিত অনেকগুলো প্রসঙ্গ মিস্টার আহমেদ তুললেন। আরেকটি একেবারে শেষ প্রান্তে আলোচিত যে 42 জন বিশিষ্টজন তারা রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন সম্পর্কে একটি চিঠি দিয়েছে, তার মধ্যে অসদাচরণ, তার মধ্যে দুর্নীতি, নানা প্রসঙ্গ আছে। সেই সম্পর্কে আপনার মতামত একটু শুনতে চাইব, এবং এটিকে ক্ষমতাসীনরা মোটামুটিভাবে এটি বিরোধী দলের মদতে হয়েছে বলে একটা অভিযোগও করেছেন, সে সম্পর্কে যদি আপনার কোনো ভাষ্য থাকে। আমি শেষের দিকটা প্রথমে শুরু করি। প্রথমত হচ্ছে যে 42 জন নাগরিক বা নাগরিক সমাজের যারা উচ্চ স্থানে আছেন বা যাদেরকে অত্যন্ত শ্রদ্ধেয় বলা হয়, এমন 42 জন লোকই নামই আমি পেপারে দেখেছি যারা রাষ্ট্রপতির কাছে এই অভিযোগগুলো তুলেছেন। কাজে সেখানে যারা এই তো তুলেছেন তারা ডেফিনেটলি আমাদের দেশের বর্তমানে সমাজের বিবেক বলে আমি মনে করি। অত দু একজন আরো কোনো রং থাকলেও থাকতে পারে। কাজে সেই ওনাদেরকে নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই যে ওনারা জেনুইনলি ফিল করেছেন এবং করা উচিত। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এমনিতেই সিভিল সোসাইটি বলতে তেমন কোনো কিছু নেই। সিভিল সোসাইটি বিভক্ত এবং নানা ধরনের বিভক্তির মধ্যে যারা আছে, সেখানে এই যে একত্র হয়ে একটি ইনস্টিটিউশন থেকে আপনার দিকে বা ইনস্টিটিউশনটাকে নেতিবাচক রাস্তায় যে চলছে সেখান থেকে উঠিয়ে আনার চেষ্টা, আমি এটাকে সেভাবে দেখছি। এর মধ্যে যে অভিযোগগুলো আছে সেগুলো কতখানি সত্য না, বা আদৌ বিষয়গুলো সেরকম কিনা, বিশেষ করে করাপশন কথা বলা হচ্ছে, সেটা ডেফিনেটলি রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি খতিয়ে দেখবেন তাহলে খতিয়ে দেখতে পারেন, রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। বাট একটি কথা তো ঠিক যে কারণেই হোক গত প্রায় 7-8 বছর আমি বলবো যেটা কন্টিনিউ করছে, আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাপনা টোটালি ডিসরাপ্টেড হয়ে আছে। সেখানে আপনি যতই প্রযুক্তি লাগান না কেন, আমি জানি না আজকের নির্বাচন হয়েছে, গতকাল নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর অ্যাভারেজ কি, রেজাল্ট কি, কত লোক সেখানে টার্ন আউট কি হয়েছিল, রেজাল্ট আমরা সবাই মোটামুটি জানি, সেরকমই রেজাল্ট হয়েছে। 24 জনের মধ্যে বোধ করি এ পর্যন্ত আমি যতটুকু শুনেছি 23 জনই সরকারি দলের নমিনেশনের, একজন বোধহয় ইন্ডিপেন্ডেন্ট নাকি এরকম একটা কিছু, বা এখনো হয়তো শেষ হয়নি। হোয়াট এভার, আমি যেটা বলার চেষ্টা করছি, সেখানে এই নির্বাচন ব্যবস্থাপনার একটা একেবারে ভঙ্গুর অবস্থায়, মানুষের বিশ্বাস সেরকম উঠে গেছে, লোকে ভোট দিতে আর আগ্রহী নয়, যেতে চায় না নানাবিধ কারণে। সেখানে আপনি ইভিএম লাগান, যেখানে লাগান, করাপশন যখন কেউ করতে চায় সেটার নানান রকম তরিকা আছে। ইভিএম তো আপনাকে ভোট দেওয়াই দেবে না,
আপনাকে রিকগনাইজ করবে লোকটা। আবার এমনও শোনা গেছে যে যেখানে সিক্রেট বা গোপন কক্ষ, সেখানে বসে থেকে দেখিয়ে দেয় কোথায় কোন বাটনে চাপ দিতে হবে। এরকম অভিযোগ, প্রচুর অভিযোগ আসছে। এই অভিযোগগুলো যদি ইলেকশন কমিশন খতিয়ে দেখতো, তাহলে হয়তো আজকে যে কথাটা আপনি উঠেছেন সেটা নাও হতে পারত। একটা দেশের নির্বাচন, ছোট হোক বড় হোক, সেটা কিন্তু এককভাবে নির্বাচন কমিশন করতে পারে না। এই নির্বাচনগুলো আমরা আমরা আমেরিকাতে দেখেছি, সেখানে কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নেই। সেখানে ইলেকশন যারা ব্যবস্থাপনা করেন তারা অল স্টেটের, সেন্ট্রাল যারা আছেন তাদের পলিসি অনুযায়ী স্টেট নির্বাচনগুলো করে। এবং স্টেটে আপনি দেখেছেন যে সেখানে রিপাবলিকান হোক অথবা ডেমোক্রেট হোক, যাদের তত্ত্বাবধানে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে তারা কিন্তু এভরিবডি এস, প্রত্যেকে কিন্তু অভিযোগগুলো খণ্ডন করেছে এবং বলেছে যে এবং যে যে আমেরিকান ইলেকশনে কোনো সমস্যা হয়নি। সেটা কিন্তু আমরা দেখেছি যে রিপাবলিকান যে সমস্ত স্টেট, সে সমস্ত স্টেট থেকে বলা হয়েছে। কাজেই মানুষের ওই সিস্টেমের উপরে একটা বিশ্বাস আছে, যে যেই জন্য আমরা মিস্টার ট্রাম্প খুব সুবিধা করতে পারেনি তার অভিযোগ উত্থাপন করে। কিন্তু বিশ্বাস যদি হারিয়ে ফেলে, বিশেষ করে যদি ইনস্টিটিউশনের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলে সাধারণ মানুষ, তাহলে সেই ইনস্টিটিউশন কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না। তো এখানে আমি আমি ওইটা দেখছি যে নির্বাচনী ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা কমতে কমতে এখন যে অবস্থা আসছে, সেখানে মানুষ মনে করে আমি ভোটটা দিলেই কি না দিলেই কি, যা হওয়ার তাই হবে। এটা কিন্তু একটা অত্যন্ত নেগেটিভ অ্যাটিটিউড, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস যদি থাকে তাহলে এটা ডেমোক্রেসির জন্য একটা হার্মফুল সিগন্যাল। এখন সাউথ এশিয়ার কথা যদি আমি বলি, সাউথ এশিয়া কিন্তু এখন একটা বড় একটা এক ধরনের স্ট্র্যাটেজিক সংকটের মধ্যে আছে। স্ট্র্যাটেজিক সংকটটা আমি এই কারণে বলছি যে দেখুন, ভারত ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং মধ্যশক্তি হিসাবে পরিচিত। ভারত চেষ্টা করছে যে আরো বড় শক্তি হওয়ার, কিন্তু ভারতের যে কন্টেস্ট, সেই কন্টেস্টটা কিন্তু চায়নার সাথে। ইকোনমিক কন্টেস্টই বলেন অথবা স্ট্র্যাটেজিক কন্টেস্টই বলেন। এবং সেই কন্টেস্টে পড়ে ভারত, যেটা এতদিন যে নেহরুবিয়ান থিওরি ছিল, আপনার যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক সভারেনিটি বা স্ট্র্যাটেজিক অটোনমি, সেটা কিন্তু তারা বাদ দিয়ে এখন আমেরিকার সাথে এক ধরনের গাঁটছড়া হয়েছে। আপনি জানেন যে আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে ভারত আমেরিকার পরেই বলা হয়, আমেরিকার পরেই বড় শক্তি, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে চায়নাকে ঠেকাও। ভারত মহাসাগর তো অবশ্যই, চায়নাকে ঠেকাও সাউথ চায়না সিতে। ভারত মহাসাগরে যে চায়নার বিআরআই, বেল্ট রোড ইনিশিয়েটিভ, সেই জায়গাটাতেও কিন্তু একটা চ্যালেঞ্জ করার জন্য এই আইপিএস তৈরি হয়েছে। এবং এই আইপিএস এর কারণে কিন্তু উপমহাদেশে আপনি দেখবেন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, ছোট ছোট দেশগুলোকে নিয়ে টানাটানি হচ্ছে যে আইপিএস এ নেওয়ার জন্য। আমরা বাংলাদেশেও সেরকম একটা লক্ষণ দেখেছি, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেদিকে ছাড়া দেয়নি। দ্বিতীয় জিনিস যেটা আপনি দেখবেন যে ভারত চীন যে যে সংঘর্ষ বা যে সংকট তৈরি হয়েছে বর্ডারে, সে গত গত বছরে, সেটা কিন্তু একটা বড় ধরনের সংকট, একটা বড় ধরনের সমস্যা। সেটাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই উপমহাদেশে রেস দেখছি। এর মধ্যে যে খবরটি এসছে যে একটি নতুন বিল পাশ হয়েছে ট্রাম্পের সময়, এবং সেটা হচ্ছে যে তিব্বতে একটা আপরাইজিং করানো বা দালাই লামা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে এখন যে এক ধরনের স্টেলমেট আছে, সেখানে তিব্বত রেভলিউশনারি যারা রিভোল্ট করছে বা যারা তিব্বতে স্বাধীনতা ফিরে পেতে চেষ্টা সংগ্রামে লিপ্ত, তাদেরকে আমেরিকা সরাসরি সাহায্য করে। সেটা যদি করে, এবং তার জন্য বোধহয় আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, বড় ধরনের একটি অর্থ রাখা হয়েছে। সেটা যদি করে, তার মানে হচ্ছে যে ডাইরেক্ট ইন্টারফারেন্স অফ আমেরিকা, যেটা বন্ধ ছিল, এখন যদি আবার শুরু করে, যে বাইডেনের প্রশাসন এসে যদি 2020 সালে ট্রাম্পের এই পলিসিগুলোকে এগিয়ে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতকে ইউজ করতে হবে আমেরিকা। এবং তাই যদি হয়, তাহলে চীনের যে আপনার সামরিক বা শক্তি, সেই সামরিক শক্তি চীন প্রয়োগ করবে।
এবং সেটা যদি করে, বিশেষ করে এই অঞ্চলে, বিশেষ করে আমাদের দিকে, অরুণাচলের দিকে বা তৎকালীন নেফাতে 1962 যে হয়েছিল, সেরকম যদি সংঘর্ষ লাগে, যেটার সম্ভাবনা অত্যন্ত, আমি বলবো যে বাস্তব, সেরকম যদি কিছু লাগে, তাহলে আমাদের জীবনযাত্রা কিন্তু ডিসরাপ্টেড হবে। কারণ আমরা কিন্তু অত্যন্ত সন্নিকটে, এবং আমাদের সাথে যে ধরনের ট্রানজিট চুক্তি বা অন্য চুক্তি যেটা আছে, সেটা ওই সময় বজায় থাকলে হয়তো আমরা টার্গেটেড হয়ে যেতে পারি, এই ড্র্যাগড হয়ে যেতে পারি এই সংকটের মধ্যে। এটা গেল এক কাজে। এই জায়গাটাতে বাংলাদেশকে এখন যে অবস্থানে আছে, আমি মনে করি সঠিক অবস্থানে আছে, সেখানে থাকাই ভালো। দ্বিতীয় সংকট যেটা গত বছর ছিল বিদ্যমান, যেটা জিও স্ট্র্যাটেজি বলেন অথবা আমাদের লোকাল স্ট্র্যাটেজিক ইস্যু যদি বলি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো অগ্রগতি হয়নি গত বছর। বহু চেষ্টা বাংলাদেশ থেকে করা হয়েছিল, কিন্তু কোনো অগ্রগতি হয় নাই। শুধুমাত্র আইসিজে-তে যেটুকু হয়েছে সেটুকু ছাড়া। কিন্তু আপনি জানেন যে আইসিজে অ্যাজ সাচ এটা সলভ করতে পারবে না। এর মধ্যে মিয়ানমারেও একটা ইলেকশন হয়ে গেছে, সেখানে পুনরায় এনএলডি আরো শক্তিশালী হয়ে আসছে। কাজেই আমাদের যে সংকট, সেই সংকট থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি। আর সরকার আপনার 1 লাখ রোহিঙ্গাদের স্থানান্তর করছে। আজকে বোধহয় কিছু নিয়ে যাওয়া হচ্ছে জি। চরে। যদিও ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, তারপরেও আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে এক ধরনের হতাশা আছে। তো এই 1 লাখ নিয়ে গেলেও আমাদের এই অঞ্চলে আরো 10 লাখ লোক থাকবে, এবং তারা যেভাবে এক্সপ্লোর করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে আপনার ডিটোরিয়েট করেছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় মাথা ব্যথা। গত বছর ছিল, বিদায়ী বছর ছিল, আগামী বছরও থাকবে। আরেকটি কথা বলে আমি এখানে শেষ করব, ইন্টারনাল যে বিষয়টি, সেটা হচ্ছে যে চীনা হত্যা ওদের একটা বড় ধরনের বিষয় ছিল 2020-এ। একটি এবং আমাদের যে পুলিশ বাহিনীর কিছু কিছু অংশ বা সদস্য যেভাবে ইনভলভ হয়েছে, তাদের যে কর্মকাণ্ড বেরিয়ে এসছে, সেটা কিন্তু এক ধরনের নাড়া দিয়েছে পুরো দেশকে, সরকারকে এবং পুলিশ বাহিনীকে। কাজে এর প্রভাব কিন্তু বেশ অনেকদিন এই প্রভাবটা থাকবে। একটি ভালো বিষয় লক্ষ্য করা গেছে যে এই বছরের শেষের দিকে, সেটা হচ্ছে সিনা হত্যার পর আমরা আপনার বন্দুকযুদ্ধ বা তথাকথিত আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমরা এগুলো খুব কম দেখছি এখন, হচ্ছে না বলেই। আমি সব মিলিয়ে যদি মনে করি যে 2020 সাল উপমহাদেশের স্ট্র্যাটেজিক কনসার্ন ছিল ডেফিনেটলি, এবং এই স্ট্র্যাটেজিক কনসার্ন কিন্তু আমাদের 2021 সালে আরো বড় ধরনের হতে পারে। সেখানে বাংলাদেশকে অত্যন্ত সাবধানে তার ডিপ্লোম্যাটিক পলিসিগুলোকে তৈরি রাখতে হবে, এবং রোহিঙ্গা ইস্যুটা আমরা কিভাবে রিজলভ করব, সেটার যদি পরিকল্পনা থেকে থাকে, তাহলে আমাদেরকে সেই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গন থেকে আরো শক্ত সমর্থনের প্রয়োজন। ধন্যবাদ মিস্টার হোসেন এবং মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ। আলোচনার শুরুতেই দুটো প্রসঙ্গের কথা বলছিলেন, এটি কোভিড আর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এবং এই নির্বাচন অনেকের মধ্যেই একটা আশা জাগিয়েছে যে হয়তো বিশ্ব আবার ঘুরে দাঁড়াতে শুরু করবে, ট্রাম্পের সেই উন্মাদনার বাইরে যেতে শুরু করবে, বা পৃথিবী জুড়ে যে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী উত্থান, সেই ধারায় একটা পরিবর্তন আসবে। এবং আপনারা দুজনেই কথার মধ্যে এবং অনেকের কথার মধ্যেই চীনের প্রসঙ্গটা আসে, এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বৈরিতা, এই অঞ্চলে ভারত চীনের মধ্যকার বৈরিতাকার প্রসঙ্গটি আমরা জানি। এবং বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে আইপিএসের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, কোয়াডের কথা আমরা জানি, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা আমরা জানি। এবং পশ্চিমা দেশগুলো, এশিয়ার অনেক বড় বড় শক্তি, দক্ষিণ কোরিয়া, আমরা জাপান, অস্ট্রেলিয়া, তারা সবাই মোটামুটিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। অন্যদিকে বিআরআইকে কেন্দ্র করে চীন এক ধরনের নেতৃত্বের প্রসঙ্গ আছে। কিন্তু চীনের যে অর্থনৈতিক শক্তি, এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অপরাপর শক্তি, আমরা যদি তাদের জ্ঞান বিজ্ঞানের প্রসঙ্গের কথা বলি, তাদের সামরিক শক্তির কথা বলি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে তাদের যে প্রভাব, সেই সব বিবেচনায় নেই,
তাহলে আসলে চীন কতটা সুবিধা করতে পারবে এটি একটু বুঝতে চাইবো। আর যেটি আমি বলছিলাম যে পৃথিবী জুড়ে গণতন্ত্র, মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ আলোচনার শুরুতে বলছিলেন মানবাধিকার, আইনের শাসন, নির্বাচন, এইসব ধারণাগুলো আসলে খুব দুর্বল থেকে দুর্বলতর হয়েছে এবং এর পাশে এসে দাঁড়াবার মতো কোনো শক্তি, আন্তর্জাতিক সহায়তা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ পায়নি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন সরকার 20 তারিখে যারা হোয়াইট হাউসে ঢুকছেন, আহ, তাদের মধ্য দিয়ে পৃথিবীতে আর কোনো এ ধরনের কোনো পরিবর্তন আপনারা দেখতে পান কি না, পাবেন কি, আশা করেন কি না? আর এই চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈরিতা আসলে শেষ পর্যন্ত, কারণ নানা রকমের ইকুয়েশন এশিয়া জুড়ে বিশ্বের নানা প্রান্তে নানা রকমের মেরুকরণ হচ্ছে, সব নিয়ে নানা, আমরা তুরস্কের কথা বলতে পারি, ইরানকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল আসলে মুসলিম দেশগুলোর সঙ্গে তার সখ্যতা বৃদ্ধি পাওয়ার, যেটা ট্রাম্পের একটা বড় ইনিশিয়েটিভ ছিল এবং সেখানটাতে অনেকখানি সফল হয়েছেন। এবং সব মিলিয়ে এই যে জিও পলিটিক্সে বাংলাদেশ তার জিও স্ট্র্যাটেজিক্যাল পজিশন, তার লোকেশন, তার সক্ষমতা, সেটি বুঝে আসলে সে তার কর্মকৌশল নির্ধারণ করতে পারবে কি না, বা কী করা উচিত বলে আপনারা মনে করেন? এটি ফাইনাল রাউন্ড আপনাদের দুজনের জন্য। মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ। জি, আপনি আপনি যে বিশ্ব রাজনীতির যে চিত্র তুলে ধরলেন, এটা কিন্তু ট্রাম্পের তৈরি। ট্রাম্প ক্রিয়েটেড দ্যাট সিচুয়েশন। এবং ট্রাম্প থেকে যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়ে যায়, তাহলে দুইটা জিনিস পরিষ্কার হবে। একটা হলো যে ট্রাম্পের মতো একজন ডিক্টেটর, তিনি ভোটের মাধ্যমে তাকে সরানো গেছে, যেটা হিটলারকে কিন্তু যুদ্ধ করে সরাতে হয়েছিল। কিন্তু ট্রাম্পকে নির্বাচনের মাধ্যমে যদি সরানো, মানে উনি ডিফিটেড হয়ে গেছেন, তিনি যদি সরে যান, বিশ্ব রাজনৈতিক মঞ্চ থেকে যদি সরে যান, তাহলে এটা একটা গণতন্ত্রের বিজয় হবে। এবং আমরা আশা করি এটা আমরা দেখার জন্য তৈরি হব। দ্বিতীয়ত হলো যেটা, জো বাইডেন আসলে কি হবে, হোয়াইট হাউসের নতুন মেহমান আমাদের জন্য কি সওগাত নিয়ে আসতেছে। এটা একটা জিনিস ভালো যে ট্রাম্প বিশ্ব রাজনীতির থেকে আমেরিকাকে আস্তে আস্তে গুটিয়ে আমেরিকা ফার্স্ট ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল। এইটা আবার বোধ হয় আমেরিকা পুরনো রোলে আবার ফিরে যাবে জো বাইডেনের নেতৃত্বে। এবং সেখানে চীনের সাথে বৈরিতা কতটা হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে চীন যে কাজটা করছে, আপনি দেখেন সাউথ এশিয়াতে কিন্তু এটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। নেপালের পার্লামেন্ট ডিসলভ করা হয়েছিল, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। আজকে কিন্তু ওখানে একটা সংকট রয়ে গেছে এবং আবার পার্লামেন্টের সেশন ডেকেছে। চীনের 4 সদস্যের চীনা কমিউনিস্ট পার্টির একটি দল এখন নেপালে আছে নেগোশিয়েট করার জন্য। কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে, সেই কমিউনিস্ট পার্টিকে একসাথে আনা যায় কিনা এই ব্যাপারে সাহায্য করার জন্য চীন কিন্তু আসছে। চীন এরকম ডাইরেক্ট সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ অনেক দিন পর আমি অন্তত দেখলাম, আমি জানি না সাখাওয়াত ভাই বলতে পারবে আরো অন্য কোথাও হয়েছে কিনা। এবং চীনের রুটস এন্ড বেল্ট ইনিশিয়েটিভ, এটা কিন্তু তারা আফ্রিকাতে খুবই শক্তভাবে বসেছে। চীন যদি ট্রাম্প সাহেব ক্ষমতায় থাকতো, তাহলে চীনের জন্য বিশ্ব রাজনীতির একটা বড় রোল প্লে করার জায়গা ছিল। ট্রাম্প সাহেব যদি না থাকে, জো বাইডেন এসে যদি আবার বিশ্ব রাজনীতিতে আমেরিকা তাদের যে পুরনো যে রোল সেটাতে ফিরে যায়, তাহলে কিন্তু চীনের জন্য খুব সুবিধাজনক হবে না। চীন অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে চীন এখনো অনেক পিছিয়ে। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, এই সমস্ত ব্যাপারে চীন এখনো অনেক পিছিয়ে। কাজে এগুলিকে সামনে আনতে হলে চীনকে আরো ওপেন আপ করতে হবে। চীন এখন সেটা কতটা হবে
তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন হবে, বিশ্বে যে রাজনীতির পরিবর্তন হবে, এতে কিন্তু এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে বাংলাদেশ কি অবস্থা? বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার, এবং এবং এই স্পেশালি যে আমি বলছিলাম, বে অফ বেঙ্গলকে মাথায় রেখে, বে অফ বেঙ্গলকে চিন্তা হ্যাঁ, করে বাংলাদেশ। চীন এবং ভারতকে সামনে রেখে বাংলাদেশ কিন্তু একটা ডেলিকেট সিচুয়েশনে আছে। এবং বাংলাদেশ বারবারই বলছে যে আমরা ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এটা বাংলাদেশের বৈদেশিক নীতির কর্নারস্টোন। এটাকে যদি ধরে রাখা যায় তাহলে বাংলাদেশ হয়তো প্রবলেমে পড়বে না। না হলে যেটা সাখাওয়াত ভাই বলেছে, যদি চীন ভারত কোনো কনফ্লিক্ট হয়, আর্মস কনফ্লিক্ট হয়, তাহলে বাংলাদেশ এটা বিপদের মধ্যে পড়বে। বাংলাদেশের কানেক্টিভিটি অন্য অন্য ব্যাপারে বাংলাদেশ প্রবলেমের মধ্যে পড়বে। এবং দক্ষিণ এশিয়াতে চীন ভারতের লড়াই, এটা তো এবং এই লড়াই এই মুহূর্তে চীনের আপার হ্যান্ড আছে। এইখানে ভারত বাংলাদেশকে নিয়ে এগোতে চাচ্ছে, বাংলাদেশকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং গত সপ্তাহে ওবায়দুল কাদের সাহেব বললেন, ভারতীয়রা কিছু বলেন না, ভারতের হাই কমিশনার কিছু বলেন না, ওনাকে নাকি বলছে যে এটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তিস্তার পানির ব্যাপারে। এটা আমি জানি না কদ্দূর সত্যি কদ্দূর কি। এবং তিস্তার পানি বন্টনের ব্যাপারে পশ্চিমবঙ্গের একটা রোল আছে। পশ্চিমবঙ্গে 2021 এর প্রথম দিকে কিন্তু নির্বাচন। মিস্টার আহমেদ, এই সিগন্যাল তো আমরা বহুদিন ধরে শুনছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের রাস্তায় যদি আমরা চলাফেরা করি, তাহলে গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, রেড সিগন্যালের কোনো অর্থ তো বহন করে না আসলে। কাজেই বাংলাদেশের জনগণের অর্থ বহন করে। রেড সিগন্যাল যখন হবে তখন গ্রিন সিগন্যালের কাজ হবে। সেটাই বলছি আমি। লাল বাতি জ্বালাই দিয়ে বলবে যে আপনি সামনে চলেন, এইটা তো না। কিন্তু ওবায়দুল কাদের সাহেব তো কথাটা বলেছে যে ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে। কিন্তু আমার বিবেচনা, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে তিস্তার কোনো সুরাহা হবে আমি মনে করি না, এটা সম্ভব নয়। তো বাংলাদেশকে আরো কশাসলি আগাইতে হবে, কারণ বাংলাদেশের উপর চাপ আসবে চীন ভারত কনফ্লিক্টের কারণে। এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ডেমোক্রেটরা কি রোল নেবে এইটাও দেখার ব্যাপার। চীনের ব্যাপারে তো মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় হওয়ার কোনো কারণ নেই। জি, জেনারেল হোসাইন। দেখুন, ট্রাম্পের যে ওয়ার্ল্ড বিশ্ব ব্যবস্থা যে ট্রাম্প তৈরি করেছেন, এবং তিনি আশা করেছিলেন এবং হয়তো তার সাপোর্টার যে হোয়াইট আমেরিকান সুপ্রিমেসিস্ট বা হোয়াইট ন্যাশনালিজম তিনি যেটা প্রবর্তন করেছেন, তারা বিশ্বাস করেছিলেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদও থাকবেন। সাধারণত আপনি যদি আমেরিকান ইলেকট্রাল ইতিহাস দেখেন, খুব কম প্রেসিডেন্টই কিন্তু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হেরেছেন। সেই জায়গাতে এই পর্যন্ত 10 জন, মানে এতগুলোর মধ্যে 56 was 57th 46 এই 46 জন প্রেসিডেন্টের মধ্যে 10 জন যারা সেকেন্ড টার্ম পান। তো সেই ক্ষেত্রে এটা ধরে নেওয়া হচ্ছে ট্রাম্প হয়তো আরো 4 বছর থাকবে, যে কারণে এই ব্যবস্থাপনা তিনি তৈরি করেছেন, বিশ্ব ব্যবস্থাপনা আমেরিকা ফার্স্ট বলে, সেই জায়গাতে তিনি আইসোলেশনের মধ্যেই করে ফেলেছিলেন আমেরিকাকে। সমস্ত জায়গা থেকে মাল্টিল্যাটারাল যতগুলো মিনিংফুল জায়গা ছিল সেখান থেকে তিনি উইথড্র করেছেন। তিনি আপনার নেটো থেকেও প্রায় উইথড্র করেন অবস্থা। তো এই সমস্ত জায়গায় তিনি যে কারণে চায়নার সাথে তিনি একটি বিবাদে জড়িয়ে গেলেন। ট্রেড ওয়ার থেকে শুরু করে এটা আস্তে আস্তে একটা শেষের দিকে স্ট্র্যাটেজিক ওয়ারে চলে গেছে। ফরেন পলিসি যেটা তৈরি হয়েছিল ট্রাম্পের সময়, সেটা ছিল ভেরি ভেরি
আপনার এক্সক্লুসিভ এবং অলমোস্ট ইউনিল্যাটারাল। তো সেই জায়গায় একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হতে যাচ্ছিল, প্রায় সেরকমই আমরা দেখেছি যে লিবারাল ডেমোক্রেসি সংকুচিত হয়ে আসছিল সমস্ত পৃথিবীতে, এমনকি আমেরিকাতেও। আমরা তো এক ওয়ান স্টেজে ভেবেছিলাম যে আমেরিকান ডেমোক্রেসি, দ্যাট আমেরিকা এত এত প্রাউডলি বলে লিবারাল ডেমোক্রেসি, সেটা হয়তো ট্রাম্প সাহেব সেটাকে ধ্বংস করার অবস্থা ছিলেন। কিন্তু তিনি লাকিলি তিনি সেখানে সাপোর্ট পাননি তার নিজস্ব দলের লোকজনের কাছ থেকে, যে কারণে এখন তিনি আস্তে 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 উইথড্র করছেন। এবং আমেরিকা, রেয়ার সাহেব ঠিকই বলেছেন, আমেরিকা যদি এই ডেমোক্রেটিক প্রসেসে এক ধরনের যদি স্থবিরতা আসতো বা কোনো ধরনের আপনার একটা কনফ্লিক্টের মধ্যে চলে যেত, তাহলে আমার মনে হয় যে বিশ্ব ব্যবস্থা, বিশ্ব ডেমোক্রেটিক ব্যবস্থা ভেঙে পড়তো। এখন বাইডেনের সাধারণত যেটা আমরা দেখি যে আমেরিকাতে আপনার স্ট্র্যাটেজিক পলিসিস গুলো বা মিলিটারি ডিপ্লোমেসি যেটা বলা হয়, সেগুলো কিন্তু খুব পরিবর্তন হয় না, খুব বেশি পরিবর্তন হয় না। পরিবর্তন যেখানে হয় সেখানে আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অর্ডার্স বিভিন্ন দেশে অ্যান্ড হিউম্যান রাইট। এই দুটো জিনিস কিন্তু জায়গাতে আমরা দেখি যে পরিবর্তন ট্রাম্প টলারেট করে আসছে। হিউম্যান রাইট নিয়ে ট্রাম্পের কোনো মাথা ব্যথা ছিল না, এবং ডেমোক্রেটিক বিষয় নিয়েও ট্রাম্প ওয়াজ নট ভেরি মাইন্ডফুল। তার বেশিরভাগ অ্যাক্টিভিটি ছিল আনডেমোক্রেটিক, বেশিরভাগ কথাবার্তা ছিল আনডেমোক্রেটিক। সেই জায়গাতে অন্যান্য দেশে কিন্তু আমরা এরকম, বিশেষ করে ইউরোপ, আমাদের মতো দেশের কথা বাদই দিলাম, আমাদের মতো দেশও তাই। কাজে আমি মনে করি বাইডেন আসলে যেটা হবে, মানে ডেমোক্রেটরা সাধারণত আসলে যেটা হবে সেটা হবে যে ওই ওল্ড যে অর্ডার্স যেগুলোতে, মানে ওল্ড মানে পোস্ট প্রি ট্রাম্প যে আমেরিকা যে পজিশনে ছিল, হয়তো সেখানে আসার চেষ্টা করবে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যদিও বাইডেন ইতিমধ্যেই অনেকগুলো তার পলিসিগুলো মোটামুটি অ্যানাউন্স করেছে, ইউরোপকে নিয়ে চলবেন তিনি। তিনি বিশ্বব্যাপী যে লিবারাল ডেমোক্রেসির ব্যাপারটা কথা বলেছেন, এমনকি তার যে রানিং মেট, যিনি এখন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট, কামালা হ্যারিস কিন্তু কয়েকটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি হিউম্যান রাইটের কথা বলেছেন, এমনকি ভারতের উপরেও কথা বলেছেন, হিউম্যান রাইট ভায়োলেশন ইন কাশ্মীর। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমেরিকা, যে বাইডেন প্রশাসন হয়তো একটা জোর দেবে। ইন্টারনালি যেটা বলি মাইগ্রেশন পলিসি, সেটা অনেকটা শিথিল হবে। আর ইকোনমিক্যালি আমেরিকা কিন্তু মোটামুটি এখন চীনের প্রায় পিছনে চলে গেছে। রিয়াজ সাহেব বলেছেন 2028 না, উইদিন 3 years চায়না উইল বি দি নাম্বার 1 ইকোনমিক পাওয়ার। অ্যাজ ফার এজ আমেরিকান মিলিটারি পাওয়ারের কথা যদি আমি বলি বা স্ট্র্যাটেজিক পাওয়ার গুলোর কথা যদি বলি, তাহলে আমি মনে করবো যে আমেরিকা এখন পর্যন্ত বিশ্বের নাম্বার 1 স্ট্র্যাটেজিক পাওয়ার। এবং এবং শুধু স্ট্র্যাটেজিক পাওয়ারই নয়, প্রচন্ড প্রভাব এখনো তারা বজায় রাখছে মিলিটারিলি। যদিও পকেট ছোট ছোট জায়গাগুলোতে আমেরিকা বিং চ্যালেঞ্জ বাই চায়না, যেমন সাউথ চায়না সিতে আমেরিকা দারুণ একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে চাইনিজ আপনার মিলিটারি স্ট্রেংথ থেকে। সেকেন্ড যেটা, ট্রাম্প থাকলে যেটা হতো সেটা হতো তাইওয়ান নিয়ে একটা সংঘর্ষ বাঁধতে পারতো। সেই জায়গাটাতে আমার মনে হয় যে ডিফিউজ হবে। ট্রাম্পের যদি শেষের দিকে, একদম শেষের দিকে তিনি ভেবেছিলেন যে আরেক ট্রাম্প থাকলে হয়তো এটা বিস্তৃত করবেন, সেটা হচ্ছে কয়েকটি মুসলিম দেশের মাধ্যমে তিনি মিডল ইস্টে এক ধরনের নতুন প্রভাব চেষ্টা করছেন, এবং সিমিংলি বা অ্যাপিয়ারেন্টলি টোটালি যে ইরানের এগেনস্টে দাঁড়িয়ে আছে। তাতে যা হয়েছে যে মিডল ইস্টের শিয়া সুন্নি বিবাদটা আরো বড় হয়েছে, এবং এই কাসেম সুলেমানির মধ্য থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেটাই ইন্ডিকেট করেছে। শেষের দিকে তিনি জি, শেষ করতে হবে। জামাতকে দিয়ে আব্রাহাম পিস অ্যাকর্ড যেটা করেছেন, সেটা তিনি হয়তো তার পক্ষ থেকে সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেটা প্যালেস্টিনিয়ানদের এগেনস্টে গেছে। এবং এই আব্রাহাম পিস অ্যাকর্ডের সূত্র ধরে এখন বাংলাদেশের কেউ অ্যাপ্রোচ করা হয়েছে, পাকিস্তানকে অ্যাপ্রোচ করা হয়েছে, ইন্দোনেশিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছে,
যদি যদি কোনো একটি বড় ধরনের বড় মুসলিম দেশকে এই অ্যাকর্ডের মধ্যে আনতে পারে, সেটা হয়তো এবছর আর সম্ভব হবে না। বাইডেন আসার পরে তিনি এই আব্রাহাম অ্যাকর্ডের দিকে যাবেন, না তিনি টু স্টেটটাকে আগে সলিউশনের মধ্যে গিয়ে জি, তারপরে ধন্যবাদ। করবেন, সেটা আমাদেরকে এখন পর্যন্ত সেটা হয়তো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। বছরের শেষ অনুষ্ঠানে, শেষ পর্বে, তৃতীয় মাত্রার দর্শক, এই পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে 20 সময় 20 সাল, এবং আমরা পৃথিবীর মানুষ, কোনো প্রান্তের মানুষই এরকম একটা বছর আর ভবিষ্যতে দেখতে চাইব না। এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত মৃত্যু, এত অসুস্থতা, এর থেকে পরিত্রাণ আমরা চাই। নতুন বছরটিকে আমরা সবাই স্বাগত জানাতে চাই নতুন আশায় যে এই অন্ধকার বা কালো মেঘ কেটে যাবে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করবে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারবে। সেই আশায় আমরা সবাই থাকলাম। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।